আমার বাবা সবসময় চেষ্টা করছে যে আমি ভালো কিছু করি। আজকে আমার লাখ লাখ মানুষের চিনে, কিন্তু বাবা দেখে যেত না। আমি বাড়ি করছি 14 লাখ টাকা দিয়ে, এইটা দেখে যেতে পারলাম না। কর্মে মানুষের পরিচয় বদলায়, আর সেই পরিচয় পরিচিত মুখ হয়ে ওঠেন অনেকে। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান আড্ডায়। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি শফিকুল ইসলাম। আর আজকে আমার সঙ্গে আড্ডা দিতে উপস্থিত রয়েছেন আপনাদের সকলেরই সুপরিচিত মুখ জুনায়েদ মিয়া। স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি একটু জীবনের গল্প দিয়ে শুরু করতে চাই। আপনার নাম জুনায়েদ মিয়া, কিন্তু আপনি ফেসবুকে ব্যবহার করেছেন বোকা জুনায়েদ, এবং সেই বোকা জুনায়েদ ব্যবহার করে আপনি আজকে সকলের কাছে একটি সুপরিচিত মুখ। এই বোকা জুনায়েদ কেন হলেন? বিষয় হচ্ছে, আমি যেহেতু কমেডি ভিডিও করি, পার্সোনাল ব্লগার, দৈনিক জীবনে যা করি তুইলা ধরি। কারণ বোকা জুনায়েদ হচ্ছে আমার একটা ক্যারেক্টার, নাম দেওয়া হয়েছে ফানি, ওই জন্যই বোকা জুনায়েদ দেওয়া। আপনি কি ছোটবেলা থেকে বোকা ছিলেন? ছোটবেলা, কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষায় কিছু কমেডি কথা জানি, এই জন্যই নাম দেওয়া হয়েছে বোকা জুনায়েদ। এটা কারো থেকে দেওয়া? কে দিয়েছিলেন? এটা দিয়েছে আমাদের ইমরান বিপি। আমি তার আন্ডারে কাজ করতাম, তখন সে আমার ভয়েস বোকার মতো দিতাম, তো ওই জন্য একটা চ্যানেলের নাম দিয়েছে বোকা জুনায়েদ। আচ্ছা, আর এই সেই থেকে আপনি বোকা জুনায়েদ হয়ে উঠলেন? ইয়েস। আচ্ছা, বোকা জুনায়েদ এখন আসলে করে কি? এখন বর্তমানে আমি কন্টেন্ট তৈরি করি ফেসবুকে, অনেকেই দেখে। আচ্ছা, কি ধরনের কন্টেন্ট তৈরি করছেন? তো আমি কন্টেন্ট তৈরি করি ফানি কন্টেন্ট আর পার্সোনাল ব্লগ, মানে আমার যা হয় জীবনে যা ঘটে তাই তুলে ধরি। আচ্ছা, আজকের এই আয়োজনে আসছেন, এটা নিয়ে যদি একটু আপনি যেভাবে কন্টেন্ট তৈরি করেন সেভাবে একটু ভয়েস দিতেন। ভাবি দেও না, আমি কোনে আইছি দেখছো, আমার টিভি চ্যানেলে ডেট আছে, তুমি এখন আফসোস করবা। আমি কইলাম না তোমার বইটা আমার তুমি বিয়াটা দিলাও, দিলাই না আমি বইটা বিয়াটা, দেখছো নটু বড় হয়েছি আমি, দেখবা জ্বলবা ঘুরবা। দেখছেন কই আইছি টিভি চ্যানেল ইন্টারভিউ নিতেছে আমার, দেখছো? আপনি তো ইন্টারভিউ দিতে আসলেন, কিন্তু আপনার কন্টেন্টে তো দেখা যায় ভাবির শালীর দিকে আপনার নজর বেশি। কাহিনী কি আসলে? বিষয় হচ্ছে ওইটা আমি তুইলা ধরি, হ্যাঁ, যে একটা আকর্ষণ। আমি কিন্তু বিয়ে শাদী করি না, এই যে ভাবির। দর্শক, এটা কিন্তু আপনারা জেনে রাখতে পারেন যে বোকা জুনায়েদ এখনো বিয়ে শাদী করে নাই, অপশন কিন্তু খালি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইরকম ভাবে সাজাই, প্রত্যেকটা ভাবির কাছে যায় যায় বলি যে ভাবি আপনার বোন আছে, থাকলে বিয়াটা দিতে আর না, আমি এমনি বিয়ে হচ্ছি না, এরকম ভাবে ফানি ভিডিও তৈরি করছি। আচ্ছা, জীবনের গল্পটা একটু যেহেতু শুনছিলাম, জানতে চাই যে এই যে পথ চলাটা কিভাবে শুরু হলো? হ্যাঁ, আমার বাবা দরিদ্র ছিল, তখন আমাকে লালন পালন করছে খুব কষ্টতে, আমাকে পড়ালেখা করছে, এসএসসি পাস করাইছে। তো তখন আমার বাবা অনেক কষ্ট করছে, দিনমজুরি কাজ করছে। তখন আমার বাবা চেষ্টা করতো যে আমি একটা চাকরি করি, কিন্তু আমি অনেক ঘোরাফেরা করি, আমার আত্মীয় স্বজন অনেক বড় লোক, কিন্তু আমার একটা চাকরি দেয় না। তারপর আমি গার্মেন্টসে চাকরি করি, রাজমিস্ত্রির কাজ করছি। তারপর চট্টগ্রাম গেছি, চাকরি পাই নাই। গার্মেন্টসে প্রত্যেকটা গার্মেন্টসে ঘুরছি, কিন্তু কোনো জায়গায় মানে চাকরি পাই নাই। বারবার মানুষে তাড়াই দিছে যে চাকরি হবে না, তুমি কোনো কাজ জানো না। পরে এই যে আমি একটা ছোট ভাঙ্গা একটা ফোন ছিল, ওইটা দিয়ে আমি মানুষের কন্টেন্ট যারা তৈরি করে ফেসবুকে, তাদের ভিডিও দেখতাম, ফানি ভিডিও দেখতাম। তো আমি চেষ্টা করতাম যে কারো সাপোর্টে যদি আমি একটু বড় হইতে পারতাম, তো আমার ভিডিওতে নিত। তখন আমি ইমরান বিপির মেসেজ করি, বারবার মেসেজ করি যে ভাইয়া আমাকে একটু কি হেল্প করবেন। তারপর হঠাৎ একদিন লাইভে আসছে সরাসরি, তার নাকি একটা লুক দরকার। লাইভে আইসা আমি লাইভেই কমেন্ট করছি যে ভাইয়া আমাকে কি একটু আপনাদের টিমে নিতে পারবেন। পরে ওই সিন করছে, আল্লাহর রহমতে ও সিন করছে, সিন করার পরে দে জি ভাই আমার একটা লুক দরকার। পরে ও সরাসরি আইসে ঢাকা থেকে আমাদের রেট্রোনা গ্রামের বাড়িতে ও বাইক দিয়ে চলে গেছে। যাওয়ার পরে দে আমাকে দেখছে, দেখা আমাকে নিছে তাদের কাছে। সে সময় আপনি কি করতেন? ওই সময় আমি এই যে একটা সময় গরু পালতাম, বাড়িতে থেকে গরু পালতাম। তো তখন আমার নিয়ে যাই, আমি বলছি ভাইয়া আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনার জায়গা একটু করে দেন, আপনার কাছে একটু রাখেন, আমারে ভালো কিছু আপনারও হবে,
ইনশাআল্লাহ আপনি যদি সাপোর্ট করেন আমি কিছু করতে পারবো। মানুষের তো কত কিছুই আশা থাকে, মানে আপনার কেন মনে হলো যে আমাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে বা ফানি ভিডিও বানাতে হবে, এইটা চিন্তা কবে থেকে আসলো? ওইটা চিন্তা আসছে করোনার সময়। অনেকে মানে অনেক কিছু করতেছে, মানুষে আমি দেখতেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যাইতেছে। তখন আমার অনেকেই বলতেছে যে ভাইরাল হইলেও ইনকাম। তখন বলতেছে যে অনলাইনে যদি ভাইরাল হয় তাহলে একটা ইউটিউব চ্যানেল করলে অথবা একটা ফেসবুক পেজ করলে ইনকাম হয়। তখন আমার মাথায় প্ল্যান আসছে যে আমিও ভাইরাল হব, আমিও ইনকাম করবো অনলাইনে থেকে। পরে অনেকে আমার ইগনোর করছে যে তোর মতো ফুলা এই ভাইরাল হইবে, তুই তো কথাই কইতে পারস না, তুই তো বুকার মতো কথা কইতে পারস না, এইগুলা করস এইগুলা করস পাগলামগিরি করস, তুই এই জায়গায় যাইতে পারবে। আমার অনেকেই মানুষে ইগনোর করছে। একবারে মনে করেন যে আমার সাপোর্টই করছে না, মানে একবারে নিম্নস্তরেই রাখছে। আমার অনেক বকাও দিছে, আমার কমেন্টে এইসব বকা দিছে। আমাদের এলাকার মানুষই অনেক কমেন্টে বকা দিছে যে তোর দিয়ে এইগুলো হবো। আমি ভিডিও বানানোর আগে এইগুলা তো আমার ফেসবুকে একটা কইলা এগুলো ভিডিও তৈরি করি, আমাকে অনেক বকা দিছে। তো আমি একদিন কান্না করছি বকা খায়া। তারপর তো কি করবো, গরিব মানুষ একটা বকা দিছে, আমি যদি সাকসেস হইতে পারি তাই তো আমাকে অনেক মানুষ অনেক কথা বলবে আমাকে নিয়ে। তখন থেকে আমি খানে দিই না, শুরু করি কন্টেন্ট। ইমরান বিপির কাছে আসি, আইসা তো কিছু ভিডিও করি তার পেজে। ভিডিও করার পরে আমাকে প্রায় প্রথম ভিডিওতে আমার 5 লাখ মানুষ চিনছে। 5 লাখ মানুষে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার কাছে ভিডিও পৌঁছে গেছে। তখন আমার ভাবে যে ওদেরকে কই পাইছস। সেই দিনে সেই ভিডিওটা কি নিয়েছিল? ওই দিনে আমার একটা ভিডিও ইন্টারভিউর মতো, যে এই একটা ছেলে গরিব ছেলেটা ওই আমার কাছে চলে আসছে, ওকে নিয়ে আমি রেগুলার কন্টেন্ট তৈরি করবো। আর একটা ভিডিও কমেডি, যে ভাবি আপনার বোনেরে বিয়ে দিবেন, যে কমেডি একটা ভিডিও। আচ্ছা, মানে আপনার কি জীবনের শুরুটাই আসলে ভাবির বোনকে বিয়ে দেওয়া বা দিতে চাওয়া, মানে আপনার একটা কোট হয়ে গেছে যে এই কথাটা মানুষ খুব পছন্দ করেছে। হ্যাঁ, এরপর আসলে যখন শুরু করলেন, দেখলেন আস্তে আস্তে পরিচিত হতে শুরু করলেন, তখন পরিবার, স্থানীয় যারা আছে আপনার প্রতিবেশী, তারা কিভাবে নিল বিষয়টা? আমি যখন কন্টেন্ট তৈরি করে ভাইরাল হই, তাদের ফেজে ভাইরাল হই, তখন আমার আম্মু বলতো যে বাবা এগুলা করিস না, এগুলা করলে কিছুই হইব না। তখন আমি বলি যে আমাকে একটু সময় দাও। পরে আমি সময় নিছি ফ্যামিলির কাছ থেকে 7 মাস, কিচ্ছু টাকা পয়সা দিই নাই। আমার ফ্যামিলি দরিদ্র, আমার উপরে আমার বাবাও কিন্তু মারা যায় তখন। আচ্ছা, মারা যাওয়ার পরে আমি এগুলো চলে আসি। পরে আমার ফ্যামিলি আমার দিকে তাকায় থাকে যে ছেলেটা কি করতেছে আল্লাহই জানে। মানে আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি আমার বাবা মারা যাওয়ার পরে। এক্সাইটেড হয়ে গেছি যে আমি কি করবো জীবনে। বিশ্বাস করেন ভাই, মানে আমার বাবা মরার পরে আমি কি করবো আমি নিজে কইতে পারি না। আমি আমার আত্মীয় স্বজনের কাছে গেছি, কিচ্ছুই পাই নাই। আমার আত্মীয় স্বজন অনেক বড় লোক। আমি বলছি আপনার পিয়ন হিসাবে আমারে নেন, কিন্তু আমারে নেই নাই। আমার পরিচয় দেয় না যে আমি গরিব, আমার পরিচয় দেয় না। যেহেতু আমার চাচাতো ভাই অনেক বড় লোক, উত্তর বাড্ডা মানুষ 7 তলা বিল্ডিং আছে, আমার একবার পরিচয় দিছে না, তুই আয় আমার কাছে। আমার বাবা অনেক স্বপ্ন ছিল যে আজকে যদি আমার বাবা দেখতে পারতো এগুলা মানুষের, আমি কি করবো, মানুষের কয়ে মিললো যে আজকে আমার বাবা আজকে এতটুকু করেছে, আমার বাবা দেখতে যাইতে পারলো না। বাবার কি স্বপ্ন ছিল আপনাকে নিয়ে? ভালো একটা চাকরি হবে। আমরা তো মধ্যবিত্ত যারা গরিব ফ্যামিলিতে, ভালো একটা চাকরি, ভালো একটা গার্মেন্টসের চাকরি। আমার বাবা সবসময় চেষ্টা করছে যে আমি ভালো কিছু করি। আজকে আমার লাখ লাখ মানুষের চিনে, কিন্তু বাবা দেখতে যেতে হলো না। আমি বাড়ি করছি 14 লাখ টাকা দিয়ে, এইটা দেখতে যেতে পারলো না। এখন পরিবারে কে কে আছে, কিভাবে চলছে? এখন আমার আম্মু আছে, আমার 3টা ভাই আছে, আর আমার বোন আছে। আমার বোনের গরিবরা আমার ফ্যামিলি চালায়, আমার 5টা ফ্যামিলি চালায় আমার টাকা দিয়ে। আচ্ছা, কিভাবে এখন আয় হয় আসলে, আপনার সংসার চলছে কিভাবে? আমি এখন ফেসবুকে যা পাই তাই দিয়ে সংসার চলে, ফেসবুক থেকে ইনকাম। আচ্ছা, একটু ইনকাম নিয়ে যেহেতু কথা হচ্ছে, জানতে চাই যে আসলে সর্বোচ্চ কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত ফেসবুক থেকে? আমি একবারে পাইছি 5 লক্ষ টাকা। আচ্ছা, 5 লক্ষ টাকা পাইছি।
সেই মাসে ইনকাম 1 মাসের ইনকাম কেমন ছিল সেই তখন অনুভূতি? আমার মার কাছে যখন দেই আমি আম্মুর আর আমি অনেক কান্না করি যে দেখো আজকে টাকা আছে কিন্তু আমার বাবা নেই। 5 লক্ষ টাকা পাইছি, 5 লক্ষ টাকা আমার আম্মুর কাছে দিয়ে দিছি, আর আমি একটা টাকাও কোনো জায়গায় খরচ করি না, আমার মার কাছে দিই। আমার একটা ছোট্ট ভাই আছে, হাফেজি লাইনে পড়ালেখা করে, পড়ালেখা করতেছে। এখন যে আপনাকে মানুষ চেনে জানে, আপনার লাখ লাখ ফলোয়ার, এগুলো কিভাবে নিচ্ছে আপনার এলাকাবাসী বা আপনার আত্মীয় স্বজন? আমাদের এলাকা এই যে আমি আমাদের মহল্লাবিদের একটা মসজিদ তৈরি করছি, আমার বাবা তৈরি করছিল, পরে দরিদ্র তো ভাঙা ডাঙা ছিল, তখন আমি এই যে আমার ফেসবুকে একটা ভিডিও পোস্ট করি মসজিদ নিয়ে, তারপরে যে রাতারাতি আপনি 3.5 লাখ টাকা দিছে মানুষ প্রবাসী বেড়াই। আচ্ছা, আমার বিশ্বাস করে একজন 71,000 টাকা আমার ব্যাংকে যাচ্ছে, আমি সব টাকা দিয়ে আমার মসজিদটারে একবারে টাইস করছি, টাইস করে একবার বাথরুম ওয়াশরুম যা আছে সব কিছু আমি দিছি, ওইটার বিধান একবারে কমপ্লিট, এখন সুন্দরভাবে মানুষে নামাজ পড়তে পারে, ওইটা করছি। আরেকটা মসজিদে আমি উন্নয়ন করতে যাচ্ছি, যে আমাদের পাশের মসজিদে, ওইখানে আমি 10 থেকে 15,000 টাকা নিজের হাত থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এক সময় টাকা ছিল না, এখন টাকা হয়েছে, আপনাকে মানুষ চিনছে, ভবিষ্যতে কি করতে চাচ্ছেন? ভবিষ্যতে আমি ভালো কিছু করব, আমাকে যদি আরো সাপোর্ট করে আমি অনেক কিছু করব, আমি এই মানুষের পাশে দাঁড়াবো। তারপর আমি কিন্তু এই যে ফেনী বন্যা হয়েছিল না, তখনও আমি মানুষের পাশে দাঁড়াইছি, মানুষের প্রত্যেকটা মানুষের যে আশ্রয় কেন্দ্র যায় না, তখনও আমি কি করছি, এই যে মানুষের বস্তা বাটা চাল টাল যা আছে সব কিছু আমি আশ্রয় কেন্দ্রে নিয়ে পৌঁছায় দিছি। আমি কষ্টে বড় হয়েছি, বুঝছেন, আমার যদি আমার যে কোনো কাজে বলে আমি এই কাজে যাইতে পারবো, আমার যদি যা বলে তাই আমি করতে পারবো, আমি মানুষের পাশে আমি দাঁড়াইতে চাই, একটাই আমি মানুষের পাশে দাঁড়াইতে চাই। আচ্ছা, আপনি যে কষ্টটা করে আসছেন সেই কষ্টটা যাতে মানুষের না হয়, সেই কষ্টটা আপনি দূর করতে চান। জি জি জি। আচ্ছা, এখন এই যে কন্টেন্ট করছেন, ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে যদি একটা প্রশ্ন আপনাকে করি, আমরা দেখছি ইদানিং অনেক কন্টেন্ট করা হচ্ছে যেগুলো সামাজিক যে অবস্থান বা অনেকে অনেক জায়গায় অশ্লীলতা ছড়াচ্ছে, জি, আপনি সেটাকে কিভাবে দেখছেন, যে আসলে এই কন্টেন্টের মধ্যে যে অনেক সময় অশ্লীলতা ছড়ানো হয় সেটা আসলে উচিত কিনা? বিষয় হচ্ছে আসলে এই অশ্লীলতা আমরা চাই না, আমরা এমন কিছু করতে চাই যাতে ফ্যামিলি সহ দেখতে পারে। তো আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিও যাতে ফ্যামিলি সবাই দেখতে পারে, তো আমি চাই না যে অশ্লীল ভিডিও করার জন্য। তো আমি সবাইকে নিষেধ করি যে এগুলা ভিডিও করা ভালো না, এগুলো করবেন না কেউ। আচ্ছা, আপনার একটা ভিডিওর বক্তব্যই আমরা শুনতে চাই। সর্বশেষ কোন ভিডিও, কি ধরনের ভিডিও আসতেছে, সেই ধরনের একটা ভয়েস যদি আমাদেরকে শোনাতেন। হ্যাঁ, আমার প্রথম ভিডিও যেটা আসবে এটা হচ্ছে যে আমি ব্লগ ভিডিও করি, তো আমি আমার বাড়ি দেখাইতে ভালোবাসি, তারপর আমি কই যাইতেছি, কোন জায়গায় যাইতেছি, এগুলো ভালোবাসি। তো কমেডি হিসাবে আমি এই যে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি, ওই ভিডিওটা হচ্ছে এই কালা ভুনা। আমি কি করব, এই একটা কালো কিছু নিয়ে কালা ভুনা তৈরি করব, মানে সোফানি। তো কালা ভুনা তৈরি করব, আমি ভাবিকে বলবো, ভাবি দেখেন আজকে কত সুন্দর কালা ভুনা তৈরি করছি, পরেও আমার যা বলছে তা বলবো। কিন্তু আপনার কালা ভুনা কালা হচ্ছে না, এটা অন্য কিছু একটা নিয়ে করছেন। আচ্ছা আচ্ছা, আপনি তো কন্টেন্টের ক্ষেত্রে কাকে ফলো করেন? কন্টেন্টের ক্ষেত্রে আমি কন্টেন্ট ক্রিয়েটর কেউ আপনি কাউকে ফলো করেন কিনা? বিষয় হচ্ছে আমি কাউকে ফলো করি না, আমি সিস্টেম করে আমি নিজের ট্যালেন্টে তৈরি করি। আচ্ছা জি। আমরা এই যে মাঝে মধ্যে দেখি, সর্বশেষ আমরা দেখলাম যে প্রিন্স মামুন এবং লায়লার সম্পর্ক ভেঙে গেল। আপনাদের তো তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, লায়লার সঙ্গে এবং প্রিন্স মামুনের সঙ্গেও। তাদের সম্পর্ক আসলে কেন ভাঙন হলো, আপনি কিছু জানেন কিনা? বিষয় হচ্ছে ওদের পার্সোনাল ব্যাপার, তো এখন বিষয় হচ্ছে ওরা, হ্যাঁ দেখেন 5টা আঙ্গুল কিন্তু এক সমান না, ওদের আলাদা আলাদা, মানে যেমন তাদেরও ভালো অনেকদিন ছিল, এখন আলাদা হয়ে গেছে, হয়তো মনে হয় তাদের কিছু একটা সমস্যা। আপনি তো ভিতরের কথা জানতেন, আমি যদি একটু জানতে চাই, ভিতরের কথা পার্সোনাল কথা মানুষ যদি বলি তাহলে না, আমি যদি জানতে চাই যে আসলে কি তারা বিবাহিত স্বামী স্ত্রী ছিল নাকি শুধু কন্টেন্টই তৈরি করতো? এখন মামুনে আইসা কান্না করে লাইভে, এটা তো আমি
মানে সম্পূর্ণ আপনি জানতেন কিনা, আপনি যদি বলতে চান, না বলতে চাইলে সেটা ভিন্ন কথা। না, আমি তাদের সম্পর্কে কিছু বলতে চাই না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে তাদের সম্পর্কে আপনি এটা উল্লেখ করতে চাচ্ছেন না, পার্সোনাল ব্যাপার, ওরা পার্সোনাল ব্যাপার। কিন্তু লাইলা আপুর সাথে একদিন কথা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা। এই যে সর্বশেষ আমরা দেখলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি বলছিলেন যে আমি সায়েন্সে পড়াশোনা করেছি, আচ্ছা, কিন্তু তাকে জিজ্ঞেস করা হলো আপনি মানে কোন কলেজে পড়েছেন এটা বলেছে, কিন্তু সায়েন্সে কোন কোন সাবজেক্ট এগুলো নিয়ে কথা বলার পর তিনি বলতে পারেন নাই। আপনি কি সেই ভিডিওটা দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ওইটা ওরা কন্টেন্ট ভাইরাল করার জন্য অনেক কিছুই বলে। আচ্ছা, তখন ওই ইন্টারভিউতে এই কন্টেন্টটা এরকম ভাবে বলছে যাতে ভাইরাল হয়, মানুষের মুখে মুখে থাকে। কারণ দেখবেন ইদানিং ভালো কিছু চলবে না, কিন্তু নেগেটিভ চলবে, নেগেটিভ মার্কেটিং খুব ভালো চলে। আচ্ছা আচ্ছা, যে দেখছেন না ইউনিক কিছু, যে তার সেলুনে ল্যাপটপ, হ্যাঁ সেলুনে ল্যাপটপ, হ্যাঁ, তখন তো আমরা, আপনিও কি, আমি তাদের সাথে একসাথে ভিডিও করছি। না আপনি তো সাথে করছেন, কিন্তু আপনিও একটু আরেকটু উপরে গিয়ে সেলুন টেলুন দিবেন কিনা? না, বিষয় হচ্ছে দেশের সাথে তাল মিলিয়ে চলাটাই বেস্ট। হ্যাঁ, তো বর্তমানে যেটা চলে ওইটাই দিই। আমরা দেখছি কন্টেন্ট ক্রিয়েটররা ফুচকার দোকান দিচ্ছে, সেলুন খুলছে, কেউ আবার কন্টেন্ট ক্রিয়েটর মিলে নিজেদের যে কন্টেন্ট গুলো সেগুলো ভাইরাল করছে। আপনি কি করবেন আসলে? আমার আশা আছে আমি একটা কাপড়ের দোকান দিব, বিজনেস দিব, তারপরে আরো অনেক কিছু প্রোডাক্ট আছে, এগুলো প্রোডাক্ট সেল করব, বিজনেস করব। মানে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু বেসিক্যালি আপনি বিজনেসম্যান হতে চান, যেখান থেকে আপনার একটা আর্নিং থাকবে, যেটা দিয়ে আপনি চলতে পারেন। এই ফেসবুকের টাকা দিয়ে এখন পর্যন্ত কি কি করেছেন? ফেসবুকের টাকা দিয়ে আমি একটা বাড়ি করেছি, আর আমার ফ্যামিলিকে আমি ভালো লেগেছি, আর ইচ্ছা যায় আমি জমি কিনছি, প্রায় 20 শতাংশের মতো জমি কিনছি। আচ্ছা আচ্ছা, মানে এক সময় যার কিছুই ছিল না তার এখন অনেক কিছুই আলহামদুলিল্লাহ আছে। অপু ভাইকে দেখে আপনার জেলাস ফিল হয় কিনা, যে অপু ভাই বিদেশে থাকে, এখন মডেল নিয়ে সে বিভিন্ন ভিডিও বানায়, এটা দিয়ে আপনার জেলাস ফিল করেন কিনা? আফসোস, আফসোস, হ্যাঁ, কারণ আফসোস আমি তো সিঙ্গেল, আফসোস, বাংলাদেশে একজন সিঙ্গেল মানুষ, কিন্তু অপু ভাই যা দেখাইলো, আচ্ছা, আর কিছু বলতে চাই না। আচ্ছা, অপু এবং মামুন, কাকে আপনি মনে করেন বেশি জনপ্রিয়তা পেয়েছে? জনপ্রিয়তা ওরা দুইজনেই কিন্তু জেল কাটছে, টিকটকার জেল কাটছে। তো জনপ্রিয়তা বিষয় হচ্ছে বাংলাদেশ এমন একটা জায়গা যে একটু জেলে জায়গায় ট্রেন্ডিং একটা জায়গা, নিউজ করছে মনে হয় অপু ভাইয়ের বিষয়ে, কারণ যেহেতু ওই প্রথম টিকটক হিসাবে জেলে দিয়েছে। হ্যাঁ, তো ওইটাই যে ফেমাস তা কিন্তু বলতে হয়। আচ্ছা আচ্ছা, মানে জেলে গিয়ে তারা ফেমাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার কোনো বার্তা আছে কিনা আপনার যারা দর্শক আছে তাদের জন্য? আমার দর্শকের বিষয় হচ্ছে আমি আমার গরিব ফ্যামিলি থেকে ওইটাইছি, আপনারাও যারা গরিব আছেন তারা যদি পারেন আমার মতো কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই ফেসবুকে আসেন, আপনিও কন্টেন্ট তৈরি করেন, বাইরে থেকে ডলার আনেন, কারণ ওই ডলারটা কিন্তু বাইরে থেকে আসে। তো আমার মতো কন্টেন্ট তৈরি করেন, আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ সাফল্য আসবে। আমরা তো আপনাকে দেখছিলাম যে কয়েকদিন ধরে আপনি ফেসবুকে নাই, আপনার পেজ খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয় হচ্ছে আমি কমেডি তৈরি করি ভিডিও, আর বিষয় হচ্ছে ফেসবুক আবার নতুন করে বসে। আমরা কিছুদিন ধরে দেখছিলাম যে আপনি ফেসবুকে নেই, আপনার পেজটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, কি হয়েছিল? বিষয় হচ্ছে আমি তো একবারে ছোট থেকে ওইটা আসছি, আসলে আমি যখন টাকা পয়সা অনেক ইনকাম করি তখন আমার কিন্তু সবাই সাপোর্ট করছে, যত স্ক্যামাররা আসছে সবাই আমাকে সাপোর্ট করছে, কিন্তু 5টা আঙ্গুল তো এক সমান না। একজনে মনে হয় আমার এমন একটা ক্ষতি করছে যা বলার বাইরে না, মানে একজনই আমাকে সবাই সাপোর্ট করছে, যত স্ক্যামার আসছে সবাই সাপোর্ট করছে। তো আমার ফেসটা উদাও করে দিছিল, মানে যাকে বলে স্ক্যামার নাই করে দিছিল একবারে। আচ্ছা, তো ওইটা নিয়ে আমি অনেক দিন প্যারাই ছিলাম, প্রায় 10-12 দিনের মতো আমার ফেসটা উদাও করে দিছে। তো তখন থেকে আমি কোনো ভিডিও ছাড়তে পারি না, অনেক কান্না করছি আমার ফেসের জন্য। সবাই জানে আমার বুকার জন্য ফেসটা হ্যাক হয়ে গেছিল, তো ওরা হ্যাক করে নিয়ে গেছিল। পরে আপনি এখন ফিরে পেয়েছেন? এখন আলহামদুলিল্লাহ আমি ময়মনসিংহ ডিবি সাইবার নাকি, তো তার একজন বিল্লাল ভাইয়ের ওসিলা আমি ফেসটা আবার ফিরে পেয়েছি। আচ্ছা, আপনি তো আজকে আমাদের এশিয়ান আড্ডা অনুষ্ঠানে আসলেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শকদেরকেও বলবো আপনারা আমাদের পাশেই থাকেন,
দর্শক, আপনারা দেখছিলেন এশিয়ান আড্ডা, আপনাদের সঙ্গে ছিলাম আমি শফিকুল ইসলাম এবং আজকে আমার সঙ্গে আড্ডা দিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুনায়েদ মিয়া। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।